রাফসানের শেষ কথাটা ঘরের ভেতর এমনভাবে ছড়িয়ে পড়ল যেন হঠাৎ করে চারপাশের সব শব্দ থেমে গেছে। বাবা মারা যাওয়ার আগের রাতে ইয়াসিন তার সঙ্গে দেখা করেছিল। তেজস্বী স্থির চোখে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল সে যেন বহুদিন ধরে বন্ধ থাকা একটি দরজার সামনে এসে দাঁড়িয়েছে। দরজাটা খুললেই হয়তো তার বাবার মৃত্যুর রহস্য পেরিয়ে আসবে, কিন্তু একই সঙ্গে সেই দরজার ওপাশে এমন কিছু থাকতে পারে যা জানার পর আর কোনো সম্পর্ক আগের জায়গায় ফিরবে না। তেজস্বী ধীরে ধীরে বলল, ভাইয়া, তুমি এতদিন আমাকে এটা বলনি কেন? রাফসান মাথা নিচু করল। কারণ বাবা আমাকে নিষেধ করেছিলেন। বাবা নিষেধ করেছিলেন? হ্যাঁ। কেন? রাফসান কয়েক মুহূর্তে চুপ করে থাকল। তারপর বলল, বাবা বলেছিলেন যদি তিনি বেঁচে থাকেন তাহলে সব কিছু নিজেই সামলে নেবেন, আর যদি তার কিছু হয় তাহলে সঠিক সময় না আসা পর্যন্ত কাউকে কিছু বলা যাবে না। তেজস্বীর চোখে পানি চলে এলো। কিন্তু আমি তো তার মেয়ে ছিলাম, আমি জানি। তাহলে আমার কাছেও কেন সত্যিটা লুকানো হলো? রাফসান উত্তর দিতে পারল না। রহমান ধীরে বললেন, কারণ তোমার বাবা জানতেন সত্যিটা জানলে তুমি নিজেকে ঝুঁকির মধ্যে ফেলবে। তেজস্বী এবার রহমানের দিকে তাকালো। আপনি জানতেন ইয়াসিন সেদিন রাতে বাবার সঙ্গে দেখা করেছিল? রহমান মাথা নাড়লেন। হ্যাঁ। তাহলে পুরো ঘটনাটা আমাকে বলুন। রহমান দীর্ঘশ্বাস ফেললেন। সেদিন রাতটা ছিল তোমার বাবার জীবনের শেষ রাত। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। সেদিন রাতে তোমার বাবা আমাকে ফোন করে বলেছিলেন ইয়াসিন তার সঙ্গে দেখা করতে এসেছে। তিনি চেয়েছিলেন আমি কিছু দূরে থাকি, প্রয়োজন হলে যেন কাছে যাই। রাফসান বলল, আমি সেদিন অফিস থেকে বের হওয়ার সময় বাবাকে দেখেছিলাম। তিনি খুব চিন্তিত ছিলেন। তেজস্বী জিজ্ঞেস করল, ইয়াসিন তখন কি চেয়েছিল? রহমান বললেন, সে তোমার বাবার কাছে একটা চুক্তি বাতিল করতে চেয়েছিল। চুক্তি? কোন চুক্তি? সামির হোসেনের সঙ্গে। তেজস্বী অবাক হয়ে গেল। ইয়াসিন সামিরের চুক্তি বাতিল করতে চেয়েছিল? হ্যাঁ। রাফসান বলল, কিন্তু এতদিন তো আমরা ভেবেছিলাম ইয়াসিন আর সামির একই দলে ছিল। রহমান বললেন, তখনও ছিল, কিন্তু তাদের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল। তেজস্বী বলল, কি নিয়ে? রহমান ধীরে বললেন, টাকা নিয়ে। ঘরের সবাই চুপ হয়ে গেল। রহমান আবার বললেন, স্বামীর যে পরিমাণ অর্থ ইয়াসিনকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, পরে সে তার অর্ধেকও দেয়নি। ইয়াসিন তখন বুঝতে পারে স্বামীর তাকে ব্যবহার করছে। তেজস্বী কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে ইয়াসিন কি বাবার কাছে সাহায্য চাইতে চেয়েছিল? রহমান বললেন, শুধু সাহায্য চাইতে নয়, সে তোমার বাবাকে একটা প্রস্তাব দিয়েছিল। কি প্রস্তাব? সে বলেছিল সামিরের সব গোপন নথি সে তোমার বাবাকে দিয়ে দেবে। তেজস্বী অবাক হয়ে গেল। তার বিনিময়ে? তোমার বাবার কাছ থেকে সুরক্ষা। রাফসান বলল, বাবা কি রাজি হয়েছিলেন? রহমান বললেন, তিনি পুরোপুরি রাজি হননি, কারণ তিনি ইয়াসিনকে বিশ্বাস করতেন না। তেজস্বী ধীরে বলল, তাহলে সেদিন রাতে কি হয়েছিল? রহমান কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, সেদিন তোমার বাবা ইয়াসিনকে একটা প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন? তিনি জিজ্ঞেস করেছিলেন, তুমি কি সত্যিই তেজস্বীকে ভালোবাসো? তেজস্বীর চোখ স্থির হয়ে গেল। ইয়াসিন কি বলেছিল? রহমানের কণ্ঠ ভারী হয়ে এলো। সে বলেছিল, আমি তাকে বিয়ে করেছি একটা উদ্দেশ্যে, কিন্তু এখন আমি জানি না। তেজস্বীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। 5 বছর ধরে সে যে কথাগুলোর ভালোবাসার স্মৃতি ভেবেছে সেগুলো যেন এক মুহূর্তে অর্থহীন হয়ে গেল। রাফসান ধীরে বলল, তারপর? তোমার বাবা তাকে বলেছিলেন যদি সত্যিই তেজস্বীর কোনো ক্ষতি না চায় তাহলে সব কিছু স্বীকার করতে হবে। তেজস্বী ফিসফিস করে বলল, ইয়াসিন কি রাজি হয়েছিল? রহমান মাথা নাড়লেন। সে বলেছিল পরদিন সকালে সে সব কিছু বলবে। তারপর? সেই রাতের পর তোমার বাবা আর বেঁচে ছিলেন না। ঘরে নীরবতা নেমে এলো। তেজস্বী চোখ বন্ধ করল। কিন্তু বাবার মৃত্যুটা কিভাবে হয়েছিল? রহমান বললেন, সরকারি নথিতে সেটা স্বাভাবিক মৃত্যু হিসেবে লেখা হয়েছিল। আর আপনি? আমি তখনও সন্দেহ করছিলাম। রাফসান বলল, আপনি পুলিশকে বললেননি কেন? রহমান নিচু গলায় বললেন, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। তেজস্বী এবার মায়ের দিকে তাকালো। মা কি সব জানতেন? মা ধীরে মাথা নাড়লেন। তোমার বাবা মারা যাওয়ার পর তিনি আমাকে বলেছিলেন ইয়াসিনকে যেন কোনোভাবেই তোমার কাছ থেকে দূরে না রাখা হয়। তেজস্বী অবাক হয়ে গেল। কি? মা চোখ নামিয়ে বললেন, কারণ তিনি চেয়েছিলেন ইয়াসিনকে নজরে রাখা হোক,
তেজস্বী বুঝতে পারল তার পরিবারও ইয়াসিনকে বিশ্বাস করতো না, তবুও তাকে সেই মানুষটির সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। এ যেন তার নিজের জীবনকে একটা বড় পরীক্ষার অংশ বানানো হয়েছিল। রুদ্র এতক্ষণ নীরবে সব শুনছিল। হঠাৎ সে বলল, একটা বিষয় এখনো পরিষ্কার নয়। তেজস্বী তাকালো। কি? যদি আপনার বাবা ইয়াসিনকে সন্দেহ করতেন, তাহলে তার মৃত্যুর পরও কেন ইয়াসিনকে আপনার জীবনে থাকতে দেওয়া হলো? রহমান বললেন, কারণ তখনও R05 সম্পূর্ণ হয়নি। রাফসান বলল, R05 আসলে কি? রহমান টেবিলের ওপর রাখা ছোট বাক্সটির দিকে তাকালেন। এটা শুধু একটা নথি নয়, এটা পুরো ব্যবসার নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা। তেজস্বী বলল, কিভাবে? আপনার বাবা এমন কিছু শর্ত রেখেছিলেন যেগুলো কার্যকর হলে কোম্পানির গুরুত্বপূর্ণ সম্পদের নিয়ন্ত্রণ ইয়াসিনের হাত থেকে সরে যেত। রুদ্র বলল, কিন্তু ইয়াসিন তো অনেক আগেই কোম্পানির ওপর প্রভাব বিস্তার করেছিল। হ্যাঁ, তাহলে সে R05 বন্ধ করেনি কেন? রহমান বললেন, কারণ সে জানতো না R05-এর চূড়ান্ত চাবি কোথায়। তেজস্বীর চোখ পড়ল মায়ের দেওয়া ছোট চাবিটির দিকে। এটা? রহমান মাথা নাড়লেন। হ্যাঁ। তেজস্বী চাবিটা হাতে নিল। এটা কোথায় ব্যবহার করতে হবে? মা ধীরে বললেন, তোমার বাবার পুরনো ব্যাংকের লকারে। রাফসান অবাক হয়ে বলল, লকার? মা মাথা নাড়লেন। তোমার বাবা মারা যাওয়ার আগে আমাকে সেই লকারের চাবি দিয়েছিলেন। তেজস্বী বলল, তাহলে এতদিন সেটা কোথায় ছিল? মা বললেন, আমার কাছে। সেদিনই তারা পুরনো ব্যাংকে গেল। ব্যাংকের ব্যবস্থাপকের সঙ্গে প্রয়োজনীয় যাচাইয়ের পর তার একটি পুরনো ভল্টের সামনে দাঁড়ালো। তেজস্বীর হাত কাঁপছিল। চাবিটা লকের মধ্যে ঢোকানো হলো, একবার ঘোরানো হলো, তারপর ধাতব শব্দ। লকার খুলে গেল। ভেতরে ছিল মাত্র 3টি জিনিস, একটি কালো ফাইল, একটি পুরনো মোবাইল ফোন আর একটি ছবি। তেজস্বী প্রথমে ছবিটা হাতে নিল। ছবিতে তার বাবা দাঁড়িয়ে আছেন ইয়াসিনের পাশে। কিন্তু এবার ইয়াসিন একা ছিল না, তার পাশে দাঁড়িয়েছিল মেহরিন। তেজস্বীর চোখ বড় হয়ে গেল। এই ছবিটা কবে তোলা? রুদ্র ছবির পেছনে তারিখ দেখল, বিয়ের 4 মাস আগে। তেজস্বীর বুকের ভেতরটা ধক করে উঠল। মেহরিনও এখানে ছিল। রাফসান ছবির দিকে তাকিয়ে বলল, মেহরিন তখনও আমার স্ত্রী হয়নি। তেজস্বী চুপ করে গেল। মেহরিন ছিল ইয়াসিনের সৎ বোন। কয়েক বছর পর তার বিয়ে হয়েছিল রাফসানের সঙ্গে। তাই তেজস্বীর কাছে সে ছিল ভাবি, আর ইয়াসিনের কাছে সৎ বোন। কিন্তু এই ছবিটা প্রমাণ করছিল মেহরিন ইয়াসিনের পরিকল্পনার সঙ্গে অনেক আগে থেকেই পরিচিত ছিল। তেজস্বী ধীরে বলল, মেহরিন কি জানতো? রুদ্র বলল, ছবিটা শুধু জানাশোনার প্রমাণ, আরও প্রমাণ দরকার। তেজস্বী কালো ফাইলটা খুলল। প্রথম পাতায় লেখা প্রজেক্ট ফ্যামিলি, তার নিচে কয়েকটি নাম, ইয়াসিন, সামির, মেহরিন, রহমান, আর সবশেষে রাফসান। তেজস্বীর বুক কেঁপে উঠল। এখানে আবার ভাইয়ের নাম? রাফসান বলল, আমি এসবের কিছুই জানতাম না। তেজস্বী এবার ফাইলের পর পাতাগুলো উল্টাতে লাগলো। একটি পাতায় লেখা ছিল, রাফসানকে সরাসরি যুক্ত করা যাবে না, তাকে ব্যবহার করতে হবে বিশ্বাসযোগ্য মুখ হিসেবে। রাফসানের মুখ শক্ত হয়ে গেল। আমি তো তখন কোম্পানির বাইরে ছিলাম। রহমান বললেন, সেটাই ছিল তাদের সুবিধা। কি সুবিধা? তোমার নাম ব্যবহার করে কিছু নথি তৈরি করা সহজ ছিল। রাফসান চুপ করে গেল। রুদ্র ফাইলের একটি কাগজ হাতে নিল। এখানে দেখুন। নথিতে কয়েকটি ব্যাংক লেনদেনের তথ্য ছিল। রাফসানের নাম ব্যবহার করে একটি কোম্পানি খোলা হয়েছিল। রাফসান হতভম্ব। আমি এই কোম্পানির নাম জীবনে শুনিনি। তেজস্বী বলল, তাহলে তোমার নামে কোম্পানি খোলা হয়েছিল? রুদ্র বলল, সম্ভবত পরিচয় ব্যবহার করে। রাফসান মাথা নাড়ল। আমার স্বাক্ষরও নেই। রুদ্র বলল, তাহলে এটা জাল নথি হতে পারে। তেজস্বী ফাইলের পরের পৃষ্ঠা খুলল। সেখানে ছিল একটি অডিও রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপ্ট, একজনের কণ্ঠ। রাফসানের নাম ব্যবহার করলে সন্দেহ কম হবে। অন্যজন বলল, কিন্তু সে জানতে পারলে? প্রথম কণ্ঠ বলল, জানার আগেই সব শেষ হয়ে যাবে। তেজস্বী থেমে গেল। এই কণ্ঠ রুদ্র বলল, আপনি চিনতে পেরেছেন? তেজস্বী ধীরে বলল, হ্যাঁ। কার? তেজস্বী কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল, তারপর বলল, ইয়াসিনের। রাফসান বলল, আর অন্যজন? তেজস্বী উত্তর দেওয়ার আগেই পুরনো মোবাইল ফোনটি হঠাৎ বেজে উঠল। সবাই চমকে গেল। ফোনটি এত পুরনো ছিল যে এতক্ষণ তারা ভাবতেই পারেনি এটা চালু হতে পারে। স্ক্রিনে একটি নম্বর ভেসে উঠল। কোনো নাম নেই, শুধু লেখা, আননোন কলার। তেজস্বী ফোনের দিকে তাকিয়ে রইল। রুদ্র বলল, ধরবেন না। কিন্তু ফোন বাজতেই থাকলো। তেজস্বী অবশেষে কলটি গ্রহণ করল।
ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর একটি পুরুষ কণ্ঠ, তুমি লকার খুলেছ? তেজস্বী চুপ। লোকটি আবার বলল, তোমার বাবার কথা শুনলে তোমার অনেক কিছু জানা হবে, কিন্তু একটা কথা মনে রেখো, তিনি তোমাকে সব সত্য বলেননি। তেজস্বী বলল, আপনি কে? লোকটি হেসে বলল, যাকে তুমি 5 বছর ধরে খুঁজছ অথচ চিনতে পারোনি। তেজস্বীর বুক ধক করে উঠল। ইয়াসিন? ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর কণ্ঠটি বলল, ইয়াসিন এখন হাসপাতালে। তেজস্বী স্থির হয়ে গেল। লোকটি বলল, আমি সেই মানুষ যে তোমার বাবার শেষ রাতটা নিজের চোখে দেখেছিল। তেজস্বী দ্রুত বলল, তাহলে বলুন, সেদিন কি হয়েছিল? লোকটি উত্তর দিল, তোমার বাবা মারা যাওয়ার আগে ইয়াসিনকে একটা সত্য বলেছিলেন। কি সত্য? তিনি বলেছিলেন তেজস্বীকে বিয়ে করার আসল কারণ তিনি জানেন। তেজস্বীর শ্বাস আটকে গেল। তারপর ওপাশের কণ্ঠ বলল, ইয়াসিন ভয় পেয়ে গিয়েছিল। কিসের ভয়? কারণ তোমার বাবা তাকে বলেছিলেন লোকটির কথা শেষ করার আগেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। তেজস্বী বারবার ফোনে কল ব্যাক করার চেষ্টা করল, কিন্তু নম্বরটি আর পাওয়া গেল না। রাফসান বলল, কি বলল? তেজস্বী ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখল। সে বলল, বাবা ইয়াসিনকে আমার বিয়ের আসল কারণ জানিয়ে দিয়েছিলেন। রুদ্র বলল, আর সেই কারণটা? তেজস্বী মাথা নাড়ল। সে বলতে পারেনি। ঠিক তখনই তার চোখ কালো ফাইলের শেষ পাতায় গিয়ে আটকে গেল। সেখানে একটি বাক্য লেখা ছিল, তেজস্বীকে বিয়ে করার পরিকল্পনা ইয়াসিনের ছিল না। তার নিচে আরও একটি লাইন, প্রস্তাবটি এসেছিল তেজস্বী নিজের পরিবারের একজনের কাছ থেকে। তেজস্বীর হাত থেকে ফাইলটা পড়ে গেল। সে ধীরে ধীরে মাথা তুলল। তার সামনে দাঁড়িয়েছিল তার মা, ভাই, রাফসান এবং রহমান। কিন্তু এখন তাদের কাউকেই পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, কারণ প্রশ্নটা আর শুধু ইয়াসিনকে নিয়ে নয়। প্রশ্নটা এখন, কে প্রথম ইয়াসিনকে তেজস্বীর জীবনে ঢুকিয়েছিল? আর যদি সেই মানুষটি সত্যিই তেজস্বী নিজের পরিবারের কেউ হয়ে থাকে, তাহলে এতদিন ধরে যে মানুষটিকে সে নিজের সবচেয়ে নিরাপদ আশ্রয় ভেবেছে, সেই মানুষটির পরিচয় কি আসলেই এই রহস্যের সবচেয়ে বড় চাবিকাঠি? তেজস্বী ফাইলটা তুলে নিল। তার চোখে এবার অশ্রু ছিল না, ছিল একটাই সিদ্ধান্ত, এবার সে শুধু ইয়াসিনের সত্য জানবে না, যে মানুষ তাকে ইয়াসিনের হাতে তুলে দিয়েছিল তাকেও খুঁজে বের করবে। তেজস্বী কিছুক্ষণ ধরে মেঝেতে পড়ে থাকা কালো ফাইলটার দিকে তাকিয়ে রইল। তার মাথার ভেতরে যেন হাজারটা প্রশ্ন একসঙ্গে ঘুরপাক খাচ্ছিল। এতদিন সে ভেবেছিল তার জীবনে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে তার স্বামী ইয়াসিন। তারপর ধীরে ধীরে সে জানতে পেরেছিল ইয়াসিনের সঙ্গে তার বিয়ের পেছনে ব্যবসায়িক ষড়যন্ত্র ছিল। এরপর বাবার পুরনো ডায়েরি, গোপন সেভ, R05, স্বামীর রহমান, সব কিছু মিলিয়ে রহস্যটা আরও জটিল হয়ে উঠেছিল। কিন্তু এবার যে কথাটা সামনে এসেছে সেটা তার সমস্ত ধারণাকে ছাপিয়ে গেল। ইয়াসিন তার জীবনে আনার পরিকল্পনা নাকি এসেছিল তার নিজের পরিবারের একজনের কাছ থেকে। তেজস্বী ধীরে ধীরে মাথা তুলে মায়ের দিকে তাকালো। মায়ের চোখে অদ্ভুত এক ভয়। সেই ভয় তেজস্বীর চোখ এড়ালো না। মা, তেজস্বী খুব শান্ত গলায় বলল, তুমি কি জানো ইয়াসিনকে আমার জীবনে কে এনেছিল? মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে বললেন, হ্যাঁ। তেজস্বীর বুক কেঁপে উঠল। কে? মা উত্তর দিলেন না। তেজস্বী এবার আরও কাছে গিয়ে বলল, আমি আর কোনো অর্ধেক সত্য শুনতে চাই না। 5 বছর ধরে আমাকে সবাই নিজের মতো করে চালিয়েছে। কেউ আমাকে রক্ষা করার নামে সত্য লুকিয়েছে, কেউ আমার ভালো চাওয়ার কথা বলে আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। আজ আমি সব জানতে চাই। মায়ের চোখ ভিজে উঠল। তুই সব জানতে চাইছিস? হ্যাঁ। তাহলে একটা কথা মনে রাখিস, সব সত্য জানার পর হয়তো তুই আমাদের কাউকেই আগের মতো দেখতে পারবি না। তেজস্বী ধীরে বলল, আমি সেটা মেনে নিয়েছি। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইয়াসিনকে প্রথম তোমার বাবার কাছে নিয়ে গিয়েছিল রাফসান। ঘরের ভেতরের যেন মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটল। তেজস্বী ধীরে ধীরে ভাইয়ের দিকে তাকালো। ভাইয়া? রহমানের মুখ সাদা হয়ে গেল। আমি? হ্যাঁ। মা বললেন, কিন্তু তুই যখন জানতিস না ইয়াসিনের আসল উদ্দেশ্য কি? তেজস্বী এবার রাফসানের সামনে গিয়ে দাঁড়ালো। তুমি আমাকে কখনো বলনি। রাফসান কাপা গলায় বলল, কারণ আমি নিজেও জানতাম না তুমি কিভাবে ইয়াসিনকে চিনতে। রাফসান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তখন বাবার ব্যবসার একটা প্রকল্প নিয়ে বাইরের কাজ করছিলাম, সেখানে ইয়াসিনের সঙ্গে আমার পরিচয় হয়। সে নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিল।
কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক তথ্য সে আমাকে দিয়েছিল। আমি ভেবেছিলাম সে আমাদের পরিবারের ব্যবসার জন্য উপকারী হতে পারে। তেজস্বী বলল, তারপর? আমি বাবাকে তার কথা বলি। বাবা ইয়াসিনের সঙ্গে দেখা করেন, আর সেখান থেকেই সব শুরু। রাফসান মাথা নিচু করল। হ্যাঁ। তেজস্বীর চোখে পানি চলে এলো। তাহলে আমার বিয়েটা? রাফসান তাড়াতাড়ি বলল, না, তোর বিয়ের সিদ্ধান্ত আমি নিইনি, বাবা নিয়েছিলেন। তেজস্বী এবার বাবার পুরনো ডায়েরির দিকে তাকালো। কিন্তু কেন? রহমান ধীরে বললেন, কারণ তোমার বাবা তখন মনে করেছিলেন ইয়াসিনকে পরিবারের কাছাকাছি রাখলে সামিরের নেটওয়ার্ক সম্পর্কে তথ্য পাওয়া সহজ হবে। তেজস্বী তিক্তভাবে হেসে বলল, আমাকে তাহলে ব্যবহার করা হয়েছিল? কেউ উত্তর দিল না। তেজস্বী আবার বলল, আমার জীবনকে একটা তদন্তের অংশ বানানো হয়েছিল। রহমান মাথা নিচু করলেন। হ্যাঁ। তেজস্বীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু এবার সে কাঁদল না, শুধু কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকলো। তারপর বলল, আর মেহরিন? রাফসান থমকে গেল। মেহরিনের নাম উঠতেই ঘরের পরিবেশ বদলে গেল। তেজস্বী বলল, মেহরিন ইয়াসিনের সৎ বোন। কয়েক বছর পর তার বিয়ে হলো তোমার সঙ্গে। তাহলে মেহরিনও কি এই পরিকল্পনার অংশ ছিল? রহমান ধীরে বললেন, শুরুতে না, পরে পরে মেহরিন অনেক কিছু জানতে পারে। তেজস্বী বলল, কিভাবে? ইয়াসিন তাকে ব্যবহার করতে শুরু করে। রাফসান চোখ বন্ধ করল। মেহরিনকে দিয়ে কি করত? তোমাদের পরিবারের ভেতরের খবর জানতো। তেজস্বী বুঝতে পারল মেহরিন কেন এত সহজে তাদের পরিবারের অংশ হয়ে উঠেছিল। সে শুধু তেজস্বীর ভাবি ছিল না, ইয়াসিনের সৎ বোনও ছিল। ফলে দুই পরিবারের মাঝখানে দাঁড়িয়ে থাকা তার পক্ষে অনেক তথ্য জানা সম্ভব ছিল। কিন্তু তেজস্বীর মনে আরও একটা প্রশ্ন ছিল, তাহলে হাসপাতালের সেই ঘটনা? কেউ কিছু বলল না। তেজস্বী এবার কঠিন গলায় বলল, মেহরিন আর ইয়াসিনের সম্পর্ক কি সত্যি শুধু পরকীয়া ছিল? রহমান বললেন, না। তেজস্বী স্থির হয়ে গেল। তাহলে ওদের সম্পর্কের পেছনে আরও একটা উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? রহমান ধীরে বললেন, তোমাকে ভয় দেখানো। তেজস্বী কিছুক্ষণ কিছুই বুঝতে পারল না। আমাকে? হ্যাঁ। ইয়াসিন বুঝতে পেরেছিল তুমি তার আর্থিক অনিয়ম নিয়ে সন্দেহ করতে শুরু করেছ। সে জানতো সরাসরি তোমাকে থামানো কঠিন, তাই তোমাকে মানসিকভাবে দুর্বল করার একটা পরিকল্পনা করা হয়েছিল। তেজস্বী ফ্যাকাশে হয়ে গেল। তাহলে মেহরিন? সে ইয়াসিনকে সাহায্য করেছিল। রাফসান হঠাৎ বলল, কিন্তু ও আমাকে কেন বিয়ে করেছিল? রহমান তার দিকে তাকালেন, কারণ তখনও কেউ জানতো না মেহরিন আসলে কতটা জড়িয়ে গেছে। রাফসান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তাহলে আমার বিয়েটাও পরিকল্পনার অংশ ছিল না, কিন্তু পরে সেটাকে পরিকল্পনার কাজে ব্যবহার করা হয়েছিল। রাফসান চেয়ারে বসে পড়ল, তার চোখে অসহায়তা। আমি যাকে এত বছর নিজের স্ত্রী ভেবেছি। তেজস্বী তার ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, এখন আমাদের একে অপরের দোষ দিলে হবে না, আমাদের সত্যিটা বের করতে হবে। রাফসান মাথা তুলল। হ্যাঁ। ঠিক তখনই রুদ্র একটি কাগজ হাতে নিয়ে বলল, আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তেজস্বী তার দিকে তাকালো। কি? সামির হোসেন গত 5 বছরে যে অর্থ ইয়াসিনের মাধ্যমে ছড়িয়েছে, তার একটা বড় অংশ সরাসরি মেহরিনের নামে যায়নি, বরং একটা তৃতীয় প্রতিষ্ঠানের নামে গেছে। কোন প্রতিষ্ঠান? রুদ্র একটি নাম দেখালো। তেজস্বী নামটা পড়েই থেমে গেল। এটা তো রাফসান বলল। কি হয়েছে? তেজস্বী ধীরে বলল, এই প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে আমার বাবার নাম ব্যবহার করা হয়েছে। রহমান দ্রুত কাগজটা নিলেন। অসম্ভব। রুদ্র বলল, কাগজ অনুযায়ী প্রতিষ্ঠানটি আপনার বাবার মৃত্যুর 6 মাস পর নিবন্ধিত হয়েছে। ঘর নিস্তব্ধ হয়ে গেল। রাফসান বলল, মৃত মানুষের নামে কোম্পানি? রুদ্র বলল, ঠিকই, সেটাই। তেজস্বী বলল, তাহলে এটা প্রমাণ করে কেউ বাবার পরিচয় ব্যবহার করছে। রুদ্র মাথা নাড়ল। আর সেই কোম্পানির মাধ্যমে টাকা কুড়িয়ে আবার ইয়াসিনের নিয়ন্ত্রণাধীন কয়েকটি হিসাবে পাঠানো হয়েছে। তেজস্বী বুঝতে পারল, ইয়াসিন শুধু তাদের পরিবারের টাকা সরায়নি, সে মৃত বাবার পরিচয়ও ব্যবহার করেছে। এবার রুদ্র আরও একটি কাগজ বের করল। এখানে আরও একটি বিষয় আছে। কি এই কোম্পানির প্রথম হিসাবরক্ষক ছিলেন রহমান সাহেব? তেজস্বী ধীরে ধীরে রহমানের দিকে তাকালো। ঘরের সবাই চুপ। রহমান চোখ বন্ধ করলেন। হ্যাঁ। তেজস্বীর গলা ভারী হয়ে গেল। আপনিও? রহমান বললেন, আমি তখন বাধ্য হয়েছিলাম। কে বাধ্য করেছিল? ইয়াসিন। কিভাবে? রহমান কিছুক্ষণ চুপ থেকে বললেন, সে আমাকে একটা নথি দেখিয়েছিল। কি নথি? তোমার বাবার স্বাক্ষর করা একটি চিঠি।
তেজস্বী অবাক হয়ে বলল, বাবার? হ্যাঁ, কি লেখা ছিল? রহমান বললেন, যদি আমি ইয়াসিনকে সাহায্য না করি তাহলে তোমার পরিবারের পুরনো কিছু গোপন তথ্য বাইরে চলে আসবে। রাফসান বলল, কি গোপন তথ্য? রহমান তার দিকে তাকালেন। তোমাদের বাবার ব্যবসার সঙ্গে জড়িত একটা পুরনো মামলা। তেজস্বী বলল, কোন মামলা? রহমান উত্তর দেওয়ার আগে রুদ্র বলল, ম্যাডাম, আমার মনে হয় এখন আমাদের হাসপাতালে যেতে হবে। তেজস্বী অবাক হয়ে তাকালো। কেন? কারণ ইয়াসিনের অস্ত্রোপচার শেষ হয়েছে। তেজস্বীর মুখ কঠিন হয়ে গেল। সে জ্ঞান ফিরে পেয়েছে? হ্যাঁ। ডাক্তার কি বলেছেন? রুদ্র বলল, সে কথা বলতে পারবে। তেজস্বী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তাহলে এবার সত্যিটা তার মুখ থেকেই শুনব। হাসপাতালের করিডরে পৌঁছাতেই তেজস্বী দেখল পুলিশও সেখানে আছে। রাফসান অবাক হয়ে বলল, পুলিশ কেন? একজন কর্মকর্তা এগিয়ে এসে বললেন, আমরা কিছু আর্থিক অনিয়ম এবং নথি জালিয়াতির বিষয়ে তদন্ত করছি। তেজস্বী বলল, ইয়াসিন কি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছে? পুলিশ কর্মকর্তা বললেন, না, বরং তার কক্ষে একটি নথি পাওয়া গেছে। কি নথি? আপনার নামে। তেজস্বী থমকে গেল। আমার নামে? হ্যাঁ। পুলিশ কর্মকর্তা একটা সিল করা খাম এগিয়ে দিলেন। খামের উপরে লেখা, তেজস্বীর হাতে পৌঁছানো না পর্যন্ত খুলবেন না। তেজস্বীর হাত কেঁপে উঠল। এটা ইয়াসিনের লেখা? প্রাথমিকভাবে তাই মনে হচ্ছে। তেজস্বী খামটা খুলল। ভেতরে একটি মাত্র চিঠি। সে পড়তে শুরু করলো। প্রথম লাইনেই তার বুক কেঁপে উঠল। তেজস্বী, তুমি যদি এই চিঠি পড়ো তাহলে বুঝবে আমি আর মিথ্যা লুকিয়ে রাখতে পারছি না। তেজস্বী থেমে গেল। রাফসান বলল, পড়ো। সে আবার পড়তে শুরু করলো। আমি তোমাকে বিয়ে করেছিলাম তোমার জন্য নয়, তোমার বাবার ব্যবসার জন্য। কিন্তু একটা সময়ের পর আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম, আর সেই কারণেই আমি তোমার বাবার পরিকল্পনা থেকে সরে আসতে চেয়েছিলাম। তেজস্বীর চোখে পানি চলে এলো, কিন্তু পরের লাইন পড়তেই তার মুখের ভাব বদলে গেল। তোমার বাবার মৃত্যুর রাতের সত্য তুমি আমার মুখে শুনতে চেয়েছিলে, কিন্তু আমি তখন ভয় পেয়েছিলাম, কারণ আমি জানতাম তোমার বাবাকে সবচেয়ে বেশি ভয় পেয়েছিল যে মানুষটি, সে আমার চেয়েও তোমার কাছের। তেজস্বীর শ্বাস আটকে গেল। তোমার কাছের রাফসান তাকিয়ে আছে, রহমান তাকিয়ে আছেন। তেজস্বীর মা চুপ। চিঠির পরের অংশে লেখা, সেই মানুষটি আমাকে তোমার সঙ্গে বিয়ে দিতে সাহায্য করেছিল। সে জানতো আমি তোমার পরিবারের ভেতরে ঢুকলে ব্যবসার নিয়ন্ত্রণ ধীরে ধীরে আমার হাতে আসবে। তেজস্বী ফিসফিস করে বলল, কে? চিঠির পরের লাইন পড়তেই তার হাত পা কেঁপে উঠল। তেজস্বী, সেই মানুষটি তোমার ভাই রাফসান নয়। রাফসান হঠাৎ মাথা তুলল। তেজস্বীও তাকালো। চিঠির শেষ অংশে লেখা ছিল, তোমার নিজের পরিবারের আরেকজন মানুষ আমাকে তোমার জীবনে ঢুকিয়েছিল। চিঠিটা সেখানেই শেষ, কোনো নাম নেই। তেজস্বী চোখ বন্ধ করল। ইয়াসিন। হাসপাতালের কক্ষের ভেতর থেকে হঠাৎ দুর্বল একটা কণ্ঠ ভেসে এলো। তেজস্বী সবাই ঘুরে তাকালো। ইয়াসিন দরজার পাশে দাঁড়িয়েছিল, মুখে ক্লান্তি, চোখে অনুতাপ। তেজস্বী তার দিকে তাকিয়ে বলল, তুমি সব জানো? ইয়াসিন ধীরে মাথা নাড়ল। হ্যাঁ। তাহলে বলো। ইয়াসিন কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, তোমার বাবাকে আমি হত্যা করিনি। তেজস্বী স্থির। আমি সেটা জিজ্ঞেস করিনি। ইয়াসিনের চোখে পানি চলে এলো। কিন্তু আমি জানি সেদিন রাতে কি হয়েছিল, কে বাবার সঙ্গে ছিল। ইয়াসিন উত্তর দেওয়ার আগেই চারপাশ তাকালো। তারপর বলল, তোমার বাবা শেষবার যে মানুষটার সঙ্গে কথা বলেছিলেন সে ছিল। সে থেমে গেল। তেজস্বী এক পা এগিয়ে গেল। সে কে? ইয়াসিন ধীরে ধীরে বলল, তোমার মা। ঘরের সবাই স্তব্ধ। তেজস্বীর মুখ থেকে কোনো শব্দ বের হলো না। ইয়াসিন আবার বলল, কিন্তু তোমার মা তোমার বাবার মৃত্যুর জন্য দায়ী নন। তিনি সেদিন তাকে একটা সত্য বলতে গিয়েছিলেন। তেজস্বী কাপা গলায় বলল, কোন সত্য? ইয়াসিন চোখ বন্ধ করল। যে মানুষটাকে তোমার বাবা সবচেয়ে বেশি বিশ্বাস করতেন সেই মানুষটাই আসলে সব কিছুর পেছনে ছিল। তেজস্বী বলল, কে? ইয়াসিন বলল, সরাসরি তার চোখের দিকে তাকালো। আমি নাম বলার আগে তোমাকে একটা কথা জানতে হবে। কি? মেহরিনের সঙ্গে আমার সম্পর্কটা, যেটা তুমি দেখেছ, সেটা আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ। কিন্তু তার পেছনে আর একটা সত্য আছে। তেজস্বী কঠিন গলায় বলল, আমি আর কোনো অর্ধেক সত্য শুনতে চাই না। ইয়াসিন বলল, তাহলে কাল সকালে আমাকে সব বলতে হবে। কেন? কাল কেন? ইয়াসিন জানলার বাইরে তাকালো। কারণ আজ রাতের মধ্যে এমন একজন মানুষ এই শহর ছেড়ে পালানোর চেষ্টা করবে যে পালিয়ে গেলে আমাদের হাতে থাকা সব প্রমাণ
অর্থহীন হয়ে যাবে। তেজস্বী বলল, কে? ইয়াসিন কোনো উত্তর দিল না, শুধু বলল, আমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো, আজ রাতেই তার কাছে গিয়ে একটা প্রশ্ন করবে। কি প্রশ্ন? ইয়াসিন ধীরে বলল, বাবা মারা যাওয়ার আগের রাতে তুমি কোথায় ছিলে? তেজস্বী বুঝতে পারল শেষ সত্যের দরজা এখন একেবারে সামনে, কিন্তু সেই দরজা খুলতে গেলে তাকে এমন একজন মানুষের মুখোমুখি হতে হবে যাকে সে এতদিন নিজের জীবনে সবচেয়ে নিরাপদ মানুষ মনে করেছে। ইয়াসিনের শেষ কথাটা তেজস্বীর কানে বারবার বাজতে লাগলো। বাবা মারা যাওয়ার আগের রাতে তুমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো তার কাছে গিয়ে শুধু একটা প্রশ্ন করবে, তুমি কোথায় ছিলে? কথাটা শুনে তেজস্বীর চোখ ধীরে ধীরে ঘরের ভেতরে থাকা মানুষগুলোর দিকে ঘুরে গেল। তার মা, রাফসান, রহমান, তিনজনই তার জীবনে সবচেয়ে আপন মানুষ, কিন্তু এখন তাদের কাউকে সে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। তেজস্বী ধীরে বলল, ইয়াসিন, তুমি কি বলতে চাইছো আমার মা বাবার মৃত্যুর সঙ্গে জড়িত? ইয়াসিন মাথা নাড়ল, না। তাহলে তোমার মা সেদিন তোমার বাবার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু তিনি তোমার বাবার ক্ষতি করতে চাননি, বরং তিনি এমন একটা সত্য জানাতে গিয়েছিলেন যেটা জানার পর তোমার বাবা নিজের পরিকল্পনা বদলে ফেলেছিলেন। তেজস্বী বলল, কি এমন সত্য? ইয়াসিন কিছুক্ষণ চুপ করে রইল। সেটা তোমার মায়ের মুখ থেকে শোনা উচিত। তেজস্বী আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে হাসপাতালের কক্ষ থেকে বেরিয়ে সরাসরি মায়ের কাছে গেল। মা তখন করিডোরের একপাশে বসেছিলেন। তেজস্বী তার সামনে দাঁড়িয়ে বলল, মা, বাবার মৃত্যুর আগের রাতে তুমি কোথায় ছিলে? মা মাথা তুললেন। কয়েক সেকেন্ড তিনি তেজস্বীর চোখের দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে বললেন, আমি তোমার বাবার কাছে গিয়েছিলাম। তেজস্বীর বুকের ভেতরটা কেঁপে উঠল। কেন? মা চোখ মুছে বললেন, কারণ সেদিন আমি এমন একটা সত্য জানতে পেরেছিলাম যা তোমার বাবাকে জানানো জরুরি ছিল। কি সত্য? মা দীর্ঘশ্বাস ফেললেন। ইয়াসিনের বিষয়ে। তেজস্বী চুপ। মা বললেন, আমি জানতে পেরেছিলাম ইয়াসিন শুধু স্বামীর সঙ্গে ব্যবসায়িকভাবে যুক্ত ছিল না, সে তোমার বাবার কাছ থেকে এমন কিছু নথি সংগ্রহ করছিল যা দিয়ে পুরো কোম্পানির নিয়ন্ত্রণ বদলে ফেলা সম্ভব। তেজস্বী বলল, তাহলে তুমি বাবাকে জানিয়েছিলে? হ্যাঁ। বাবা কি বলেছিলেন? মা ধীরে বললেন, তিনি বলেছিলেন তিনি সব জানেন। তেজস্বী অবাক হয়ে গেল। সব জানতেন? হ্যাঁ, কিন্তু তিনি ইয়াসিনকে তখনও প্রকাশ্যে ধরতে চাননি। কেন? কারণ তিনি জানতে চেয়েছিলেন ইয়াসিনের পেছনে আসলে কে আছে। তেজস্বী বলল, সামির। মা মাথা নাড়লেন। সামির ছিল, কিন্তু সামিরের ওপরে আর একজন ছিল। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। তেজস্বী ধীরে বলল, কে? মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, রহমান। তেজস্বী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। রহমান চাচা? মা মাথা নিচু করলেন। হ্যাঁ। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তুমি অবশেষে জেনে গেলে? সবাই ঘুরে তাকালো। রহমান দাঁড়িয়েছিলেন। তার মুখে কোনো বিস্ময় ছিল না, বরং বহুদিন ধরে লুকিয়ে রাখা একটা ক্লান্তি ছিল। তেজস্বী ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। আপনিও? রহমান মাথা নিচু করলেন। হ্যাঁ। রাফসানও উঠে দাঁড়ালো। আপনি আমাদের বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন? রহমান উত্তর দিলেন না। তেজস্বী বলল, বলুন। রহমান ধীরে বললেন, আমি তোমাদের বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইনি, কিন্তু করেছেন। হ্যাঁ। কেন? রহমানের চোখে পানি চলে এলো। কারণ তোমাদের বাবার একটা পুরনো সিদ্ধান্ত আমার পুরো পরিবারকে বিপদে ফেলেছিল। রাফসান বলল, কোন সিদ্ধান্ত? রহমান বললেন, বহু বছর আগে তোমাদের বাবা একটা ব্যবসায়িক চুক্তিতে এমন কিছু মানুষের বিরুদ্ধে অবস্থান করেছিলেন যাদের হাতে তখন অনেক ক্ষমতা ছিল। সেই বিরোধের কারণে আমার ছোট ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। তেজস্বী অবাক হয়ে বলল, তাহলে আপনি বাবাকে দায়ী করতেন? আমি জানতাম তোমার বাবা সরাসরি দায়ী ছিলেন না, কিন্তু আমি তখন দুর্বল হয়ে পড়েছিলাম, আর সেই সুযোগ নিয়েছিল সামির। রহমান মাথা নাড়লেন। হ্যাঁ। সে আপনাকে কি দিয়েছিল? প্রতিশ্রুতি। কিসের? আমার ভাইকে মুক্ত করার। তেজস্বী দীর্ঘশ্বাস ফেলল। আর বিনিময়ে? রহমান বললেন, তোমাদের বাবার ব্যবসার ভেতরের তথ্য। রাফসান রাগে বলল, আপনি আমাদের পরিবারকে বিক্রি করে দিয়েছিলেন? রহমান চোখ নামিয়ে বললেন, হ্যাঁ। কিছুক্ষণ সবাই চুপ করে রইল। তারপর তেজস্বী বলল, কিন্তু ইয়াসিন? রহমান বললেন, ইয়াসিনকে আমি প্রথমে সামিরের কাছে নিয়ে যাই। তেজস্বীর চোখ বড় হয়ে গেল। আর পরে তাকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার পরিকল্পনা? রহমান ধীরে ধীরে মাথা নাড়লেন। সেটা ছিল সামিরের পরিকল্পনা। কেন আমাকে?
কারণ তোমার বাবা তখনও কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিজের হাতে রাখতেন। কিন্তু তিনি তোমার প্রতি দুর্বল ছিলেন। তিনি চেয়েছিলেন তুমি নিরাপদে থাকো। সামির বুঝেছিল তোমার মাধ্যমে পরিবারের ভেতরে ঢোকা সম্ভব। তেজস্বীর চোখে অশ্রু জমল। আমার জীবনটা তাহলে এত বছর ধরে একটা ব্যবসায়িক খেলার অংশ ছিল? রহমান কোনো উত্তর দিলেন না, কারণ উত্তরটা তার নীরবতার মধ্যেই ছিল। রাফসান হঠাৎ বলল, কিন্তু মেহরিন? রহমান ধীরে তার দিকে তাকালেন। মেহরিন অনেক পরে সব কিছু জানতে পারেন। কিভাবে? ইয়াসিন তাকে ব্যবহার করত, প্রথমে তথ্য নেওয়ার জন্য, পরে তাকে দিয়ে তেজস্বীর ওপর মানসিক চাপ তৈরি করার চেষ্টা করা হয়। রাফসানের চোখে হতাশা। তাহলে আমার স্ত্রীও? রহমান বললেন, সে ভুল করেছে, অনেক বড় ভুল। সে কি শুরু থেকেই ইয়াসিনের সঙ্গে ছিল না? তাহলে ইয়াসিন তাকে বোঝায়, তেজস্বী যদি কোম্পানির নিয়ন্ত্রণ নেয় তাহলে তোমার নিজের অবস্থানও বিপদে পড়বে। মেহরিন ভয় পেয়েছিল। রাফসান তিক্তভাবে হাসল। সে ভয় পেয়েছিল বলে আমার জীবনটাও নষ্ট করল? তেজস্বী ভাইয়ের দিকে তাকালো। ভাইয়া, এখন আমাদের জানতে হবে শেষ সত্যটা। রাফসান মাথা নাড়ল। তেজস্বী আবার ইয়াসিনের কক্ষে গেল। ইয়াসিন তখন বিছানায় বসেছিল। তেজস্বী তার সামনে দাঁড়িয়ে বলল, আমি সব জেনে গেছি। ইয়াসিন কিছু বলল না। রহমান সব স্বীকার করেছে। ইয়াসিন দীর্ঘশ্বাস ফেলল। আমি জানতাম একদিন সব প্রকাশ পাবে। তেজস্বী বলল, তুমি কেন আমাকে বিয়ে করেছিলে? ইয়াসিন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, প্রথমে তোমার পরিবারের ব্যবসার জন্য, আর পরে পরে তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম। তেজস্বীর চোখ কঠিন হয়ে গেল। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসার মানুষকে কেউ এভাবে প্রতারণা করে? ইয়াসিন মাথা নিচু করল। আমি ভুল করেছি মেহরিনের সঙ্গে। ইয়াসিন চোখ বন্ধ করল। হ্যাঁ। কেন? কারণ আমি তখন ভয় পেয়েছিলাম। কিসের? তোমার বাবা রেখে যাওয়া প্রমাণের। তেজস্বী বলল, মেহরিনকে ব্যবহার করে তুমি কি করতে চেয়েছিলে? তোমাকে দুর্বল করতে। তেজস্বী কিছুক্ষণ চুপ করে রইল। আর সেই রাতে? ইয়াসিন বলল, তুমি যখন আমাদের দেখেছিলে তখন যা দেখেছিলে সেটা সত্যি ছিল। আমি কোনো অজুহাত দেব না। তেজস্বী চোখ নামিয়ে নিল। ইয়াসিন আবার বলল, তবে তোমার বাবার মৃত্যুর সঙ্গে আমার সরাসরি কোনো সম্পর্ক নেই। তাহলে কে? ইয়াসিন বলল, রহমান। তেজস্বী চুপ। কিন্তু সে একা ছিল না। আর কে? ইয়াসিন বলল, সামির। তারা কি করেছিল? তোমার বাবার কাছে থাকা নথি সরানোর চেষ্টা করেছিল, কিন্তু তোমার বাবা আগেই সব কিছু নিরাপদ জায়গায় রেখে দিয়েছিলেন। তেজস্বী বলল, R05? ইয়াসিন মাথা নাড়ল। হ্যাঁ। তাহলে বাবা কি জানতেন? শেষ পর্যন্ত সব বুঝে গিয়েছিলেন। আর সেদিন রাতে? ইয়াসিন ধীরে বলল, তোমার বাবা আমাকে বলেছিলেন, যদি আমি সত্যিই তোমাকে ভালোবাসি তাহলে আমাকে তার পরিকল্পনার অংশ হতে হবে। তেজস্বী অবাক হয়ে বলল, কি পরিকল্পনা? সামির এবং রহমানের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ। তুমি কি করেছিলে? কিছুদিন করেছিলাম, তারপর আমি দুর্বল হয়ে যাই। তেজস্বী বলল, টাকার জন্য? ইয়াসিন মাথা নিচু করল। হ্যাঁ। তাহলে তুমি সত্যিই বিশ্বাসঘাতক? ইয়াসিন চোখ তুলল না। তেজস্বী বলল, তুমি শুধু আমার সঙ্গে নয়, আমার বাবার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছ। ইয়াসিন ফিসফিস করে বলল, আমি জানি। এরপরের কয়েক সপ্তাহে তদন্ত দ্রুত এগিয়ে গেল। রুদ্রের দেওয়া প্রমাণ, বাবার পুরনো নথি, ব্যাংক লেনদেন, জাল কোম্পানির কাগজ এবং ইয়াসিনের স্বীকারোক্তির ভিত্তিতে সামির ও রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু হলো। মেহরিনও নিজের ভুল স্বীকার করল। রাফসানের সঙ্গে তার সম্পর্ক আর আগের জায়গায় ফিরল না। তেজস্বী তাকে ক্ষমা করেছিল কিনা সেটা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। তবে তেজস্বী একদিন মেহরিনকে শুধু বলেছিল, আমি তোমার প্রতি ঘৃণা পুষে রাখতে চাই না, কিন্তু বিশ্বাসটা আর ফিরবে না। মেহরিন মাথা নিচু করে কেঁদেছিল। অন্যদিকে ইয়াসিনের বিরুদ্ধেও আর্থিক প্রতারণা, নথি জালিয়াতি এবং ব্যবসায়িক ষড়যন্ত্রের অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু হলো। কিন্তু তেজস্বী তার বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধের পথে হাঁটল না। সে শুধু বলেছিল আইন তার সিদ্ধান্ত নেবে। 6 মাস পর তেজস্বী আবার বাবার অফিসে বসেছিল। তবে এবার সে কারো স্ত্রী হিসেবে নয়, নিজের পরিচয়ে। তার সামনে কোম্পানি নতুন বোর্ডের নথি, R05 কার্যকর হয়েছে। বাবা রেখে যাওয়া সম্পদের নিয়ন্ত্রণ পরিবারে ফিরে এসেছে। রাফসানও পাশে বসেছিল। দুজনের সম্পর্ক আগের চেয়েও গভীর হয়েছিল, কারণ তারা বুঝেছিল বাইরের শত্রুর চেয়ে ভয়ঙ্কর ছিল নিজেদের মধ্যে তৈরি হওয়া অবিশ্বাস। তেজস্বী জানলার বাইরে তাকিয়েছিল। রাফসান বলল, সব শেষ?
তেজস্বী মৃদু হাসল। না। কি? সব শেষ হয়নি, তবে আমার জীবনের একটা অধ্যায় শেষ হয়েছে। রাফসান বলল, ইয়াসিনের কথা মনে পড়ে? তেজস্বী কিছুক্ষণ চুপ করে রইল। পরে। কষ্ট হয়? তেজস্বী ধীরে বলল, হয়েছিল। এখন? এখন আমি বুঝি কাউকে হারানো আর নিজের জীবন হারানো এক জিনিস নয়। রাফসান বোনের দিকে তাকিয়ে মৃদু হাসল। তেজস্বী টেবিলের উপর রাখা বাবার পুরনো ছবিটা হাতে নিল। ছবিটার দিকে তাকিয়ে বলল, বাবা আমাকে একটা ভুল পথে পাঠিয়েছিলেন। রাফসান বলল, কিন্তু শেষ পর্যন্ত তুই নিজের পথ নিজেই খুঁজে নিয়েছিস। তেজস্বী ছবিটা আবার টেবিলে রেখে দিল। হয়তো এটাই ছিল আমার সবচেয়ে বড় শিক্ষা। সে জানলার দিকে তাকালো। বাইরে নতুন দিনের আলো। তার জীবনে আর ইয়াসিন নেই, মেহরিন নেই, সামির নেই, রহমান নেই, কিন্তু আছে তার নিজের পরিচয়, নিজের সিদ্ধান্ত, নিজের শক্তি, আর সবচেয়ে বড় কথা নিজের উপর বিশ্বাস। তেজস্বী বুঝেছিল প্রতারণা মানুষকে ভেঙে দিতে পারে, কিন্তু সেই ভাঙা জায়গা থেকেই নতুন একটা জীবন শুরু করা যায়। সে আর সেই তেজস্বী নয় যে স্বামীর মিথ্যা বিশ্বাস করে নিজের সব সিদ্ধান্ত তার হাতে তুলে দিয়েছিল। সে এখন সেই তেজস্বী যে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেয়। শেষবারের মতো সে বাবার ছবির দিকে তাকিয়ে বলল, বাবা তোমার সব রহস্য আমি জানতে পেরেছি, কিন্তু এবার থেকে আমার জীবনে কোনো গোপন পরিকল্পনা থাকবে না। আমার জীবন আমি নিজেই ঠিক করব। তারপর সে অফিসের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল পুরনো দিনের সব প্রতারণা, আর সামনে খুলে গেল এক নতুন পথ। আর এইভাবেই গল্পটি সমাপ্ত।